This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই যে কথায় বলে বৃক্ষ তোমার নাম কি হলেন পরিচয়তে, এক ভাবী নেতার মুখে যে বুলি, সে বুলি আপনাদের শোনাবো। আমি ভাবী বলছি মানে ভবিষ্যতের বলছি, তার কারণ এখনো তিনি ছাত্র নেতা, টিএমসিপি মানে শাসক দলের ছাত্র সংগঠনের তিনি একজন সদস্য। বলা চলে রাজনীতির পাঠ তিনি নিচ্ছেন নভিস। তার তেজ দেখুন। আমি সিপিএম ভাইদেরকে বলতে চাই, তাদের যদি বুকের পাটার দম থাকে তারা ময়দানে এসে আমাদের সাথে লড়াইটা করুক। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম খেলাতে শুরু করব, তখন তারা আর দিনহাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন। তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন, একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। শুনলেন? বেশি বাড়াবাড়ি করলে বাকিটা নিজের কানেই আপনারা শুনছেন, আমি এটা বলতে পারবো না। তাদের মুখের ভাষা উচ্চারণ করার মতো নয়। আপাদমস্তক, হ্যাঁ আপাদমস্তক দেখে আচ্ছা আপনাদের কার মনে হলো এই মানুষটার নেতা হওয়ার বিন্দুমাত্র যোগ্যতা আছে? নাকি রাজনীতি যেদিকে এগোচ্ছে এটা তার ভাষা, এটা সেই ট্রেন্ডের তিনি একজন অধিকারী? কথা হচ্ছে এদের দোষ দিয়ে বা এদেরকে এভাবে বলে সত্যি কোনো লাভ নেই। আমি বলছি আমারই কেমন একটা লাগছে, মানে ঠিক লাগছে না। তার কারণ যেমন গুরু তেমন শিষ্য। কোচবিহারের দিনহাটায় শাসকের একজন ভাষা মাস্টার আছেন, জানেন আপনারা। ঔদ্ধত্যে তিনি কম যান না, তার ছবি দেখছেন, মেরে দাও, গুড়িয়ে দাও, ঠ্যাং ভেঙে দাও। দিনহাটার এই আমির আলম ওই নেতার যেন একেবারে যোগ্য উত্তর সুরে কথা আমি বলতে বাধ্য হচ্ছি। নাম নাই বা বললাম, কার কথা বলছি বুঝতেই পারছেন আপনারা সবাই। রাজনীতি করতে গেলে বিপক্ষকেও কখনো কখনো ধমক দিতে হয়, চমকাতে হয়। নিজের শিবিরকে চনমনে করতে এই ভোকাল টনিক ক্ষেত্র বিশেষে নাকি কাজে লাগে। মানলাম এই ধরনের ভোকাল টনিক কাজে লাগে, তা বলে শিষ্টাচার, শালীনতা তার একটা মাত্রা থাকবে না? ঔদ্ধত্য, সেই ঔদ্ধত্য কোথাও গেলে আপনারা ভাবুন একবার, আরও একবার আমি খুব স্পেসিফিক্যালি বলছি, একজন মানুষের ঔদ্ধত্য কোথায় গেলে কেউ বলতে পারে তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে তার বেশি বাড়লে ... মানে বঙ্গের বিরোধী রাজনীতির এই যে লাটাইটা, সেই লাটাইটা এদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে শাসক দলের হাতে, এবং এরা সেটা নিয়ে প্রচণ্ড গর্বিত। বিরোধীদের রাজনীতির পরিসর শাসকই তাহলে কি ঠিক করে দেবে, এ প্রশ্ন আমি রাখছি। শাসক দল কি পক্ষান্তরে তাহলে স্বীকার করে নিচ্ছে যে বিরোধীদের দাবি ঠিক? হ্যাঁ, এ বাংলায় গণতন্ত্র নেই, সেটা কি তাদের কথায় প্রকাশ পাচ্ছে না? মত প্রকাশের অধিকার কোথায় আছে? যা আছে সেটা হচ্ছে শাসকতন্ত্রের একটা দেখনদারি, শাসকতন্ত্রের একটা বহিঃপ্রকাশ, কার্নিভালও বলতে পারেন। তৃণমূলের হাতে রাজনীতির রাশ তাহলে বলুন। তৃণমূলের যে ছাত্রনেতার কথার সূত্র ধরে আমি এতগুলো কথা বললাম, যার নাম আমির, যাকে দেখলেন, দেখুন দলনেত্রীকে কেউ কিছু বললে একজন কর্মী হিসেবে যে কারো গায়ে লাগবে কথা আমি ঠোঁট কাটা আলাদা স্পষ্ট করে বলার কোনো দরকার পড়ে না, আমি নিজেও জানি। গতকাল অক্সফোর্ডের কেলক কলেজে কতিপয় এসএফআই কর্মীর বিক্ষোভে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার শিকার হতে হয়েছে, তাতে তৃণমূল ফোঁস করবেই, অনেকে রেগে যাবেন, সেটা কোয়াইট ন্যাচারাল, খুব স্বাভাবিক প্রবৃত্তি। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে, সেটার বিরুদ্ধে বলতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে কোন রকম শালীনতা থাকবে না? এইভাবে তারা কথা বলবেন? আগে হলে বলতাম রোয়াকের ভাষা, মানে যেটাকে আমরা রকের ভাষা বলি, কিন্তু রকেও বোধহয় একটা শালীনতা থাকে, এটা আমাদের বিশ্বাস। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীকে ডাকে না অক্সফোর্ড ইউনিভার্সিটি বক্তব্য রাখার জন্য, সেখানে বাংলার মুখ্যমন্ত্রীকে ডেকেছে। এত কষ্ট। West Bengal and Kolkata.
All my respected guests, accommodation, evening, ladies and gentlemen. Don't get bothered. Go away! Go away! Go away! Go away! সাধারণভাবে আমরা যেটা শিখি সৌহার্দ্য কিংবা একটা সভ্যতা সেটা নেই। উনি পশ্চিমবাংলাকে যেভাবে চালাচ্ছেন তাতে বাংলার এতবার তাল কাটছে, তো ওনার তাল কাটবে নাই বা কেন? ওনাকে প্রশ্ন করা হয়েছে, ওনার কাছে যদি সেই প্রশ্নের সদুত্তর থাকে তাহলে প্রশ্নের উত্তর দেবেন, আর যদি ওনার কাছে উত্তর না থাকে তাহলে গোটা দেশ গোটা পৃথিবী দেখবে। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় তিনি যে কাজ করেছেন পশ্চিমবঙ্গে, তার পর তারা সেখানে গিয়ে আমাদের অক্সফোর্ডে গিয়ে সেখানে হামলা চালাচ্ছে। এইটুকু বোঝার ধৈর্য বা সহনশীলতা ছিল না যে ওখানে মুখ্যমন্ত্রী একটা অন্য দেশে গেছেন, সেখানে একটা রাজ্যের বা দেশের প্রতিনিধি হয়ে গেছেন। বাংলার মাটিতে প্রতি বছর ড্রপ আউট কেন বাড়ছে? লেখাপড়ার অধিকার কেন নেই? মত প্রকাশের অধিকার কেন নেই? নিরাপত্তার অধিকার কেন নেই? অভয়া কেন এখনো পর্যন্ত বিচার পেল না? কেন বাংলার ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ? এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াতে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন। নিস্তার কোথাও নেই। অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। প্রশ্ন করলেই যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করে আমাকে আক্রমণ করছে, তারা ওই বিড়ালের মতো কোনো ঘরের ভিতরে গিয়ে কিছু কথা বলবে, সেগুলো আমরা বরদাস্ত করি না। তাদের যদি বুকের পাটা এবং বাপের বাটা হয়ে থাকে, তারা ফিল্ডে এসে আমাদের সাথে লড়াই করুক। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম খেলাতে শুরু করব, তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সৌজন্য নেই, কেউ ওদের মনে রাখবে না। বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটাই মনে থাকবে। You gave me the strength and you gave me the inspiration and you encouraged me. You encouraged me. Please smile with a hope that Didi will come every time. Didi don't bear bother. Didi don't bother anybody. Didi walks just like a Royal Bengal tiger. প্রশ্নের মুখোমুখি মমতা ব্যানার্জিকে হতে হবেই। এটাই এসএফআই, এবং আমি মনে করি স্যালিউট জানানো উচিত। মুখ্যমন্ত্রী সেই ধক হবে না। If you can catch me, if you can, but don't fight me if you don't catch me. যখন একজন বাঙালি হিসাবে, একজন ভারতীয় হিসাবে আমাকে ন্যায় চাইতে হয়, একজন পড়ুয়া, একজন ডাক্তার, তিনি তার হাসপাতালের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে খুন হয়ে যান, তার ন্যায় চাওয়ার জন্য যখন কলকাতায় সাধারণ মানুষের উপর তৃণমূলরা, গুন্ডারা আক্রমণ করেন, সেইটাতে যাদের অপমান মনে হয় না, সেইটাতে যাদের মাথা হেট হয় না, 15-20টা লোকের সামনে কেউ 4-5টা ছেলেমেয়ে তারা মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছেন, তাতেও তাদের এতটুকু সম্মানহানি, এতটুকু মাথা হেট হওয়ার কথা নয়। সাজানো, পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত চিত্রনাট্যে কয়েকজনকে পাঠানো হয়েছিল, এবং মূল যে জনতা, দর্শক, ছাত্রছাত্রী, প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়, সেই সংখ্যার অনুপাতে এরা কোনো পার্সেন্টেজে আসে না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের পাত্তা না দিয়ে ছক্কা মেরে শেষ করেছে। There is a song, very popular song, thousands years ago. If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head to all of you. আমি স্যুট বুট পরে টুপি পরলে আমি একবারই ভদ্রলোক হয়ে যাই না। ভদ্রলোক হবেন, কিন্তু ভদ্রমহিলা হবেন যখন ভাষা এবং আচরণের মধ্যে শালীনতা থাকবে। আমরা যখন হাত গুটিয়ে নেব, আমরা যখন একদম খেলাতে শুরু করব,
তখন তারা আর দিনাটার মার্কেটে এবং সারা পশ্চিমবঙ্গের মার্কেটে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাদেরকে বলবো খুব সাবধানে, তোমাদের যতটুকু ছাড় দেওয়া হয়েছে আপনারা সেইভাবে চলাফেরা করুন। তার থেকে যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো, একদম কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। সাধারণভাবে আমরা যেটা শিখি সৌহার্দ্য কিংবা একটা সভ্যতা, সেটা নেই। শুনলেন? তাহলে পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়েছে যে এই ধরনের প্রতিতর্ক সামনে চলে আসছে। আমির আলম তিনি কিন্তু এই হুঁশিয়ারিটা একা দিচ্ছেন না। তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেতার কথা আপনাদের শোনাবো, রোহন চক্রবর্তী, যার নাম দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের যিনি সহসভাপতি। রবীন্দ্রসঙ্গীত ছেড়ে রাজনৈতিকভাবে ডিজে বাজানোর কথা বলছেন তিনি। রাম বামের উদ্দেশ্যে শুধু এতটুকু বার্তা, শ্রীকৃষ্ণের হাতে যেমন বাঁশি ছিল তেমন শ্রীকৃষ্ণের হাতে সুদর্শন চক্রও ছিল অশুভ শক্তিকে নিধন করার জন্য। আমরা ভুল করেছি, আমরা আমাদের নেত্রীকে বলবো এবার হাতের বেড়িটা খুলে দিন। এতদিন রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, এবার আর রবীন্দ্রসঙ্গীত শোনাবো না। এবার রাজনৈতিকভাবে ডিজে বাজিয়ে কি করে ওদের 12টা বাজাতে হয় সেটা তৃণমূল ছাত্র পরিষদ একাই দেখিয়ে দেবে। বুঝলেন ইঙ্গিতটা? ডিজে বলতে তিনি কি বলতে চাইছেন? অহিংস থেকে সহিংসতা হলে দলনেত্রীর অসম্মানে এত চড়া সুর শাসকের ছাত্র সংগঠনের নেতাদের, অথচ কিছুই নাকি কানে যায়নি কল্যাণের, মানে কল্যাণ ব্যানার্জির। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে, এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনো সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। তার ব্যক্তিগত মতামত বলেছেন, তিনি হয়তো অনেক সময় অনেক কিছু বলেন। আজকালকার মতন তারা তত টেকসেভি নয়, তারা হয়তো অত রেগুলার বেসিস খোঁজ খবর রাখতে পারেন না যে সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র কলেজে বিক্ষোভ কর্মসূচি করছে বা সারা সপ্তাহব্যাপী তাদের কর্মসূচি দেওয়া হয়েছে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। আমরা আমাদের মতন মুভ করছি, আর বাদবাকিটা যদি আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমরা আগামী দিনে শুধরে নেব। আমরা যখন যুব করেছি আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি আর মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। অক্সফোর্ডের সিপিএমের লোকেরা যে অসভ্যতা করেছে সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। প্রতিবাদ বিক্ষোভের ঠিক কোন ধরনটা চাইছেন শ্রীরামপুরের বর্ষিয়ান সাংসদ? কথা কম কাজ বেশি, আর মুখে নয় হাতে। এসব দলের শীর্ষ নেতৃত্ব শাসকের যে নমনীয়তার কথা বলেন তার উল্টো পথটাই কি পথ, নাকি এই ফাঁকে নিজের গায়ের ঝালটা তারা মিটিয়ে নিলেন? রাখলাম এই প্রশ্নগুলো। অন্যদিকে শাসক দল বলছে ডিজে বাজিয়ে রাজনৈতিকভাবে ওদের 12টা বাজানো হবে। ওদের মানে বিরোধীদের বোঝাই যাচ্ছে। ঘর থেকে বের করে পেটানোর শাসানিও দিচ্ছেন। 26-এর আগেই যেন চারপাশে একটা হিংসার বাতাবরণ তৈরি হচ্ছে, উত্তাপ যেন বাড়ানোর একটা চেষ্টা একেবারে নির্দিষ্টভাবে করা হচ্ছে। এর হাতে বন্দুক, ওর হাতে বন্দুক, ভোট আসছে, ফলে বন্দুকও জমতে শুরু করেছে, তাই না? জানোয়ারদের একটাই ওষুধ আমি খুঁজছি, খবর পেলে বলবেন, যারা বেলেঘাটায় পিস্তল নিয়ে ঘুরবে তাদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে বিজেপি। সেই পিস্তল অবশ্যই পুরোটা দেখাবেন। সেই পিস্তল অবশ্যই জনগণের জন্য নয়। যে কাজটা পুলিশের করার কথা ছিল, পুলিশ যখন সেই কাজটা করছে না, এই অপরাধীদের শায়েস্তা করার জন্য সেই ছেলেরা দাঁড়াবে রুখে দরকার হলে। মানে পিস্তল নিয়ে যারা ঘুরবেন তাদের প্রোটেকশন দেবে বিজেপি। সজল ঘোষ বিজেপির যিনি কাউন্সিলর, কেন বললেন, কেন বলছেন তিনি, তাও শুনলেন আপনারা। পুলিশ যদি পুলিশের কাজ না করে, মানে তাহলে কি পুলিশ কাজ করছে না?
তাই বিজেপি অস্ত্র রাখতে উস্কানি দিচ্ছে? কেন সজলবাবু গায়ে মাখলেন বিষয়টা, এই প্রশ্ন তুলবো না আমরা? একটা ছবি সামনে এসেছে, দেখুন, বেলেঘাটায় আগ্নেয়াস্ত্র সমেত পুলিশ যাকে ধরেছে তার নাম সমরজিৎ দত্ত, তার সঙ্গে সজলের ছবি দেখুন। রাজনৈতিক চক্রান্তের গন্ধ পেয়েই সজল কি তাহলে সরব হলেন? যে পিস্তলটার ছবি দেখেছি ওই পিস্তলটা লাস্ট বাবর ব্যবহার করেছিলেন, আকবর ওটাকে রিজেক্ট করে দিয়েছিলেন। কিন্তু এই পিস্তলটা যে দিয়েছে তার নাম রাজু নস্কর, একটা খেপা ছেলে, মানসিক অবসাদে ভুগছে। কারণ তার অভিযোগ হচ্ছে, সত্যি মিথ্যে জানি না, রাজু নস্কর তার জমি দখল করে নিয়েছে। বাপকেও ছাড়ে না। রাজু নস্কররা যেন মনে রেখে দেয়, ওখানকার এই সমস্ত সমাজ বিরোধীরা যেন মনে রেখে দেয়, অনেক ওই চরম চরম ঢাক বাজানেওয়ালাকে না ভারতীয় জনতা পার্টি হরির মালা, হ্যাঁ, হরে কৃষ্ণ করতে শিখিয়ে দিয়েছে। আর এ তো কোন ছাড়? কি বলবেন একে? নরমে গরমে রাজনীতি? উত্তর সময়ের কাছে থাক। অন্যদিকে পুলিশের কাজ করছে না। দেখুন, বিরোধীরা এই অভিযোগ করে। আজ যেমন সজল ঘোষ বললেন, এই উলট পুরাণের আরেক ছবিও দেখাবো আপনাদের এবার। অখিল গিরি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে তৃণমূলের বিধায়ক, তিনি পুলিশের দিকে আঙুল তুলছেন। ভুয়ো ভোটার ঢুকতে পুলিশ নাকি মদত দিচ্ছে। প্রতিবাদ করে তিনি আক্রান্তও হয়েছেন। অভিযোগ, তাকে ধাক্কা মেরে পুলিশ ফেলে দিয়েছে। ভাবতে পারছেন? উলট পুরাণের এই দৃশ্যও দেখতে হলো। আসুন দেখি আরো একবার। গোটা ঘটনার সূত্রপাত কাঁথি কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে। রীতিমতো কুরুক্ষেত্র। 26-এর আগে গোটা তৃণমূল ভোটের ভূত ধরতে মাঠে নেমেছে। অখিল কিনা সেই ভুতুরে ভোটার ধরতে গিয়ে পুলিশের হাতে ঠ্যাঙানি খেলেন। বুঝতে পারছেন কাণ্ডটা? আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। দলদাস পুলিশ যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ এই একই কাজ চাই যায়, একইভাবে একই কাজ করে। পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা পালন করত এবং অবাধ ও সুষ্ঠুভাবে এই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে চাইতো, তা হতো। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের নির্দেশে পুলিশের নক্কারজনক ভূমিকা। ওকে ভোট দিতে দিচ্ছে না, ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। জেরক্স কপি নিয়ে এসছে, ওকে এটা কার ব্যাংকের এই যে কার্ডটা, এটা মান্যতা নেই। আমি ওদিকে গেছি, দেখতে গেছি, আমাকে ধরে প্রথম তালা দিল। ভোট কেমন হচ্ছে? আমি একজন কাউন্সিলর ওয়ার্ডে, তো আমি এসছি, আমি যেতে পারি না। এদেরও সময় হয়ে এসেছে। আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাই। এখানে ভোটের মহল দেখে বিজেপি পালিয়ে গেছে, নেই, মার্কেটে নেই। সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয় না। এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি, এরা যাবে কেন? তো শেয়ার হোল্ডার নয়। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন? দৌড়ে একাধিক নাম রয়েছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির এই ত্রয়ীকে নিয়ে জল্পনার মধ্যে আরও একটা নাম, সেই নামকে কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনারা, অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাকে রাজ্য সভাপতি পদে চেয়ে শহরে পোস্টার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কলকাতার কেষ্টপুরেই একাধিক পোস্টার পড়েছে। শুভেন্দু পোস্টারের এই অগ্নিযুদ্ধে কোনো রকম গুরুত্ব দেননি, মাছি তাড়ানোর মতো তিনি বিষয়টা উড়িয়ে দিয়েছেন। ওই নেই কাজ তো খই ভাজ, এইসব বলেছেন আর কি। অগ্নিমিত্রা পাল অরাজনৈতিক নন যে তিনি নিজে এটা করবেন। প্রশ্নটা হচ্ছে এখানেই, তাহলে কে বা কারা করলেন বলুন তো এটা? আসলে এতটা সংগঠনের কাজ নিয়ে এতটাই ব্যস্ত তৃণমূলই করছে আমার মনে হয়।
বা এটাও হতে পারে কেউ ভালোবেসে পোস্টার ফেলেছে, অনেক রকমের বিষয় থাকতে পারে, কিন্তু ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার। আমাদের দলে আমি আগেও যেটা বলেছি যে ব্যক্তির কোনো রকম জায়গা নেই, মানে এখানে সম্পূর্ণভাবে পার্টি, দেশ এবং সংগঠন, এবং সেভাবেই আমরা এগোচ্ছি। শুনলেন অগ্নিমিত্রার কথা, তিনি কিন্তু দুরকম সম্ভাবনার কথাই বললেন, এও হতে পারে ও হতে পারে, এইভাবে গোটা বিষয়টা ব্যাখ্যা করলেন। অগ্নিমিত্রার নিজের অনুগামীরাও হতে পারে, আবার শাসক দলের লোকজনও হতে পারেন। যতই হোক, রাজনীতি হচ্ছে একটা সম্ভাবনার শিল্প, বুঝলেন। অগ্নিমিত্রার এক্ষেত্রে মনে হতেই পারে যে ঘরে অশান্তি বাঁধাতে শাসকের কৌশল এটা, শাসকের আবার পাল্টা প্রতিক্রিয়াও রয়েছে, সেটা এবার শোনাবো। লড়াইয়ে বিজেপির ময়লাগুলো ফুটছে, সেটা কখনো কখনো উতলে উঠছে, উতলে উঠে বাইরে আসছে। আমি অ্যাপ্রিশিয়েট করি আজকে যে যারা পোস্টার ফেলেছে নিশ্চয়ই ভালোবেসেই ফেলেছেন, তারাও লড়াই করছেন, আমরা লড়াই করছি, বাংলার মানুষ লড়াই করছে। এত কলুষিত অবস্থা দেখলে সাধারণ মানুষের মনে একটা রাজনীতির বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া হয়। তার যদি সেই সাংগঠনিক ক্ষমতাটা থাকে ধরে নেওয়ার, তাহলে মহিলা পুরুষ এখানে কোনো ভেদাভেদ নেই। আজকের দিনে কিন্তু এই আমরা যারা দল সবাই রাজনীতি করি, সবাই বা রাজনীতি করি কেন, সারা বিশ্বে যেটা প্রচার আছে মহিলা পুরুষ সমান সমান। কিন্তু সেই দিনই আমাদের আনন্দ হবে যেদিন 2026-এ মোদী সরকার এই বাংলার মানুষকে পরিত্রাণ দেবে এই দানবীয় সরকার থেকে। আর এই পোস্টার বিতর্কে দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো। অগ্নিমিত্রা পালকে সভাপতি চাইছে। শুনুন, মুখ্যমন্ত্রী তো অভিষেক কেউ চাইছে, সবাই হবে, চাইতে কি আছে, স্বপ্ন দেখতে পয়সা লাগে না। প্রশ্ন হচ্ছে যে সভাপতি আমাদের পার্টিতে নির্বাচিত হয়, অন্য পার্টিতে সভাপতি হয়ে জন্মায়, এই পার্থক্য আছে। যারা পোস্টার ফেলেছেন তারা বোধহয় জানেন না যে আমাদের দলে ইটস আ ভেরি রেজিমেন্টেড পার্টি, এবং আমাদের এখানে আমির কোনো ব্যাপার নেই, ব্যক্তির কোনো ব্যাপার নেই, এখানে সম্পূর্ণ হচ্ছে টিম। যেভাবে আমাদের ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী মহাশয়, দিলীপ ঘোষ মহাশয় যেভাবে লড়াই করতে আমাদের শিখিয়েছেন, আমরা টিম ওয়ার্ক হিসেবে লড়াই করছি। সেখানে বিজেপি যতক্ষণ না সবাই একমত হবে ঘোষণা হবে না, আর যেটা হবে সাংবিধানিক আধারে হবে। ওদের জিজ্ঞেস করুন সংবিধানটা কোথায় আছে, কার বালিশের তলায় রাখা আছে, সংবিধান আছে আদৌ? কংগ্রেস, টিএমসি, সিপিএম বলে আছে। সিনের দেখুন ইলেকশন হয়, সমস্ত ইলেকশনে একজন ক্যান্ডিডেট হবে, তাকে ভোট দিতে হবে না, টেঙ্গানি খাবে। এই সংবিধান নয়, সংবিধান গণতন্ত্র, আর সেটা বিজেপি মেনে চলা, সেভাবেই হবে, এইভাবে বিজেপি দূরে এসছে। আগামী দিনে অনেক বড় লড়াই, এবং সেই শিক্ষাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলুন, ডক্টর সুকান্ত মজুমদার বলুন, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলুন, আমাদের এই শিক্ষাই দিয়ে এসছেন। এখানে টিম ওয়ার্ক ছাড়া কোনো জায়গাই নেই, ব্যক্তিরও কোনো জায়গা নেই। আচ্ছা, এটা কি হচ্ছে বলুন তো? কাঁথিতে দেখেছেন অখিল গিরি, তিনি অভিযোগ করছেন পুলিশ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অখিল গিরি কিন্তু বিধায়ক। এদিকে আরেক বিধায়ক তিনি অভিযোগ করছেন কি স্কুল পরিদর্শকের অফিসে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে তাকে, তিনি সত্যনারায়ণ মুখার্জি। বাঁকুড়া জেলার তিনি বিজেপি বিধায়ক। ডিআই অফিসে দীর্ঘক্ষণ তিনি অপেক্ষা করে তার মেজাজ সপ্তমে চড়ে যায়। রেগে আগুন বিজেপির ওই শিক্ষক বিধায়ক। উনি কি ভেবেছেন? আমাকে এখানে বার করে যার কোনো ফ্যান নেই, কিছু নাই, উনি তুই গল্প করলেন ফোস করে। আমি স্পিকারকে বললাম, আমার অভিভাবক উনি কত বড় দিয়ায় সেটা আমি আজ দেখতে চাই। ন্যূনতম সকাল বলতে আমি একদম শিক্ষক প্রথমত, এখানে বাদ দেন, এখানে তাকে 24 মিনিট বস করে রেখেছে, কোনো ফ্যান নেই, কিচ্ছু নেই। মেজাজ হারানোরই কথা। ডিআই অফিসের কর্মীদের পাল্টা অভিযোগ রয়েছে ঠিকই, সরকারি অফিসে ঢুকে দাদাগিরি করেছেন বিজেপির বিধায়ক তারা বলছেন। আর এই সব কিছু মিলিয়ে রাজনীতি তপ্ত। আর দুয়ারে যখন 2026-এর নির্বাচন, তার আগে নানা ইস্যুতে রাজনীতি আরও তপ্ত হবে, এ কথার বলার অপেক্ষা রাখে না।